আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসলই নদী। মাসলই নদীর দুই পারে দুটি খুব অদ্ভুত মিলের গ্রামের নাম আছে। এই দিকে যদি আপনি দেখতে পান, এই দিকের গ্রামটার নাম হচ্ছে কাহিনগর, আর ঠিক যদি তার নদীর উল্টো দিকে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে রামনগর। কাহিনগর এবং রামনগর দুটি গ্রামের নামের কি অদ্ভুত একটা মিল, যেটা আমাকে কিন্তু খুব ভালো লেগেছে এখানে এসে। কিন্তু এখানে এসে ভালো লাগলেও আমি যেখানে দাঁড়িয়ে আছি একবারের জন্য আমাকে মনে হচ্ছে না এটা রিভার। কি দুরবস্থা এই নদীটার। কিন্তু আজকে আপনি স্যারকে বলবো যদি একটু দেখানো হয় নদীটার কি দুরবস্থা। একটা সামান্য সামান্য জল চলছে, নদী ভরাট, যেখানে বালি থাকার কথা সেখানে বালি নাই, যেখানে নদীর একটা সৌন্দর্য হওয়া দরকার ছিল সেই সৌন্দর্যতা নদীর নেই। হ্যাঁ, আপনারা দেখছেন কৃত্রিম ওপরে হয়তো সরকার এখানে একটা রাস্তা তৈরি করেছে মানুষের জন্য। হ্যাঁ, তো আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আমি আপনাকে এই নদীটার আরও বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা দেখুন যে আমি এখন ঠিক আপনি দেখুন দুই পারে ঠিক মাঝখানে, যেখানে আমার হয়তো এই পর্যন্ত জল হওয়া দরকার ছিল বা আমি হয়তো ডুবেই যেতাম, কিন্তু সেইগুলো আমি কিন্তু পাচ্ছি না। আজকে প্রকৃতির কি ভয়াল গ্রাস, সেই গ্রাসের জন্য আজকে নদীর এই দুরবস্থা। আজকে এইখানে এই গ্রামে আমি যাকে ডেকে নিব তার শৈশবকালের একটা বড় অংশ এই গ্রামে কেটেছে কাহিনগরে, যার দাদুর বাড়ি এখানে। আমাদের মধ্যে উপস্থিত নাজমুল স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার, আজকে তো আমি এই বাসনি নদীতে এসে এই ঠিক নদীর মাঝখানে আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি এই নদীর দুরবস্থা দেখে। নদীটা এত খারাপ অবস্থা, এত দূষিত হয়ে গেছে। তো স্যার আপনি বলুন, আপনার এখানে তো শৈশব কেটেছে, তখন কেমন জল ছিল, কি অবস্থা ছিল নদীটা? এখন আমার কায়নাগর হচ্ছে আমার মামার বাড়ি, এটা আমার জন্মস্থান, এখানে আমার জন্ম হয়েছে। তো ছোটোবেলায় আমি যা দেখেছি সেটা আমি পরে বলছি। আমরা একজন পেয়েছি, একজন পথচারী, ইনি মাছের ব্যবসা করেন। তো ইনার কাছ থেকে আমরা শুনে নেব যে এই নদীটা কেমন ছিল, তারপরে আমি আমার অভিজ্ঞতা জানাবো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? পাশে? আমাদের সামনে। হ্যাঁ, বুঝতে পেরেছি, রামনগর। আচ্ছা, আপনি এই গ্রামে ছোট থেকে বড় হয়েছে, এই নদীর উপর দিয়ে গেছে। আগে দিনের নদীটা কেমন ছিল আর এখন কি অবস্থা? তবে জানবেন এই নদীতে কত বালি ছিল, যে ধরেন এই ঘাটে পার হয়ে ওই ঘাট পার হতাম, কত বালি ছিল যে মধ্যে একেবারে স্টপেজ দিতে হতো, যে মানে থামার জন্য, মানে কোনো কিছু নিয়ে যে থামবো, এত বালি ছিল। আজ বালি বাদ দিয়ে শুধু মাটি, আর একটা নদী হয়ে তিনটা হয়েছে। নদীটা নালাতে পরিণত হয়েছে, পরিণত মানে সাংঘাতিক। আচ্ছা, পুরোটাই জল ছিল তার? পুরোটাই? হ্যাঁ, তখন পুরোটাই জল থাকতো। আর এখানে ছোটবেলায় আমরা দেখেছি ওই বালি সরিয়ে সরিয়ে আমরা জল খেতাম। আমি জল খেয়েছি, আমরা জল খেতাম। কুড়া কুড়ি মানে সঙ্গে সঙ্গে তৈরি হতো। মানে জলটা এত স্বচ্ছ পরিষ্কার ছিল, আপনারা বুঝতে পারছেন এই দাদার কথা শুনে। সেই জল কিন্তু এখন আর খাওয়ার মতো যোগ্য না। জল আর পাওয়া যায় না, শুকিয়ে গেল না, ও শুকিয়ে গেল। তাহলে আপনারা দিনের পর দিন এই নদীর দুরবস্থা দেখতেই আছেন। আচ্ছা, এই যাওয়ার সাথে আপনাদের খুব কষ্ট হয়? কষ্ট মানে দেখেন, এখনই দেখতে পাবেন তো, আমি তো এখনই আপনাকে দেখাবো। আমরা সেই জিনিসও দেখাবো, উনি যখন পার হবেন সেটাও হয়তো আপনারা দেখাবো। তার সঙ্গে সঙ্গে নাজমুল স্যার, আপনি বলুন যে আপনার সেই ছেলেবেলা। বলছি যে এই যে আপনার নদীটা এরকম হয়ে গেল, এটার কারণ কি আপনার কিছু জানা আছে? কেন হয়েছে? কারণ কেন হয়েছে? হ্যাঁ, কারণ বলতে গেলে যে আমাদের জল বৃষ্টি যা আসে তার সাথে তো আছে। এই যে ব্রিজটা তৈরি করলে এর কারণটা কিন্তু একটু বলতে পারি। আচ্ছা, ব্রিজটা যদি কোর্স হতে আমাদের গোটাটাই কিন্তু স্যাংশন, আমি নিজে জানি না, হ্যাঁ, কিন্তু শোনা কথা যেটা আমি সেটাই বলছি আমি, যে আমাদের কিন্তু স্যাংশন ওই মাথা থেকে একবার লাস্ট অবধি ছিল। আচ্ছা, কিন্তু যে কোনো কারণবশতে এখনকার যুগ হিসাবে, হ্যাঁ, প্রধান বা মেম্বার বা ওই ভিডিও এই নিয়ে এইসবগুলো হয়েছে। এর মধ্যে 3-4টা পায়া বা 10টা ঈদের দিল, এই মধ্যে খাঁইটা দিয়ে দিল। ওদিকে যাবে তাই বা কী করে যাবে, এই দিক থেকে আসবে তাই বা কী করে আসবে। আচ্ছা, দাদাকে খুব অশেষ ধন্যবাদ, দাদা খুব সুন্দর কথা বললেন। আচ্ছা নাজমুল বাবু, আপনি আপনার ইতিহাসের বার্তা আপনাদের। তো এই না দিয়ে আমি একটু দাদার যেটা আছে ব্রিজের ব্যাপারটা আমি বলি, একটু জানি ঘটনাটা হচ্ছে যে কায়নাগরের যে ছেলেরা পরীক্ষা দিতে যেত মহুরাপুরে, ওরা মাধ্যমিকের সিট পড়তো মহুরাপুর। এবার সমস্যাটা হয়েছিল কি, ওরা যাবে কি করে, ওটা এবার তাহলে ঘুরে যেতে হয়। ওটা একটা বলি আপনাকে, দাও আপনি একটু দাঁড়ান, মাধ্যমিক কথা বলে যখন বললেন আপনি, তখন আমাকে বলতে গেলেন আমাদের ওই দিককার যখন পড়ছে এই রামনা কাহিনা করে, তারা কি করে আসবে? একই কেস। ওই জন্য প্রশাসন কি করেছিল, ছাত্রদের সুবিধার জন্য এটা বানিয়েছিল। এবার প্রশাসন, এবার দাদা চাইছে যে আরেকটু বাড়ুক,
প্রশাসন কিন্তু কাজটা খারাপ করেনি, না, না। ভালোই করেছিল কাজটা। এবার দাদার চাহিদা হচ্ছে আরেকটু হলে আমাদের তাহলে এটা ফেলে যেতে পারতাম, সুবিধা হতো। সুবিধা হতো। হ্যাঁ। বা আমার হোক, আমার মেয়ের হোক, আমার ছেলের হোক, বাস 5 জনের মানে জনসাধারণের কিন্তু সুবিধাটা হতো। হ্যাঁ। আমার কিন্তু আমার বলি দাদার চাহিদা ওইটাই। আচ্ছা স্যার, একটু এগিয়ে গিয়ে আমরা একটা নদীটা আরো হ্যাঁ, ভগ্নদশা দশা দেখি। প্রশাসনকে আমরা অনুরোধ করবো যে এটা আরেকটু এক্সটেনশন করা যায়। প্রশাসনের উদ্যোগটা খারাপ ছিল না, উদ্যোগটা ভালোই ছিল। তো এবার তুমি যেটা বলছিলা যে আমার ছোটবেলা যেটা, হ্যাঁ হ্যাঁ তো ছোটবেলাতে আমরা আসতাম, তো এই বাঁশলাই নদী একটা আলাদা একটা তখন কিন্তু একটা দৃশ্য আলাদাই ছিল। একটা টান ছিল। তখনকার যে দৃশ্য নদীর আলাদা ধারে ছিল। এসে বৈকাল বেড়াতে যে কি মজা। ছোটবেলাতে এই বালি থাকতো, বালিতে খেলতে যাবো, হ্যাঁ, আমরা বাড়িতে খেলতাম। খেলাধুলা যাকে বলা বাড়িতে আমরা যায়। খেলাধুলা করতাম। যে খেলাধুলা যা করতে মজা লাগতো, ভালো লাগতো। আপনি কিন্তু নিজে নিজে মনে হতো 2 ঘন্টা যে 3 ঘন্টা তখন বালি বুঝে যে অল্প বালি নয়, এই বালি যে কি করে হারাবে এটা কেউ ধারণা করতে পারে না। কেউ ধারণা তখন করতে এখানে পারে না। মানুষ বাড়ি করতো, বালি কিনতে হতো না। আমি যে ছোটবেলা তখন কিন্তু আমাদের ফতুল্লাপুরে কিন্তু রেল লাইন বসিয়ে কিন্তু ফারাক্কার ব্রিজ কিন্তু এখানে এই বালিতে হ্যাঁ, তৈরি। হ্যাঁ, হ্যাঁ। ফারাক্কার ব্রিজ হ্যাঁ, এই বালিতে তৈরি, হ্যাঁ। কিন্তু তখন কিন্তু রেল লাইন বসিয়ে কিন্তু বালি নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো বালি আমরা চিন্তা করতাম এই বালি আমাদের শেষ হবে বা মানে অক্ষয় অমর, এটাই চিন্তা করতাম। কিন্তু আজ কিন্তু আমাদের ব্যবসার মধ্যে কিন্তু অক্ষয় অমর তো দেখা মাটিও পাওয়া যায় না। হ্যাঁ, খুব সুন্দর কথা বললেন দাদা, যে যে বালি এরা ভেবেছিল যে কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। কিন্তু অক্ষয় অমরের জিনিস। মানুষ আমরা প্রকৃতিকে এমন ভাবে গ্রাস করেছি যে বালি আর নেই, 7 জায়গায় চলে এসেছে। আমি বালিও সাদ্দামকে দূরের কথা, বলবো তো মাটিও দেখাতে পাওয়া যায় না। যে এটা নালাতে পরিণত হয়েছে। এই নদীটা কিভাবে পুনরুদ্ধার করা যায় প্রশাসনকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন এটা নিয়ে চিন্তা ভাবনা করলে এটা দুটো গ্রামের মানুষেরই উপকার হয়। দুটো কেন মানে এই এলাকা এই এলাকা সমস্ত দুটো এলাকার গ্রাম মানুষের বলিয়েন না, উপকার। দুটো গ্রাম বললে কিন্তু আলাদা না, যে রামনগর আর রায়নগর বলিয়েন না, কিন্তু এই এলাকাটার কথা বলিয়েন। খুব সুন্দর দাদার ভাবমূর্তি, খুব ভালো চিন্তাধারা। এই এলাকাটা মানে আমি কিন্তু এই গ্রামের না হতে গেলেও কিন্তু আমি বলছি যে আমাদের এই এলাকার দেখো সাদ্দাম, বাচ্চারা কেমন খেলা করছে, একটু ভালো লাগছে দৃশ্যটা একটু। কত সুন্দর মজা দেখেন। এবং এখন দেখতে পাবেন তো। সবচেয়ে ভালো হচ্ছে যে গবাদি পশুগুলো খুব আরামে। এবং কদিন পরে জলটা থাকবে না, না না আর কয়েকদিন আর কদিন পরে জলটা দেখা যাবে না। কিন্তু এই সবসময় গঙ্গা যেমন জল থাকে সেরকম জল থাকতো হবে ছোটবেলায় আমরা দেখেছি, এবং পুরো বালি ভর্তি থাকতো। কিন্তু কেন চৈত্র মাসে- এরকম হলো জানি না। হ্যাঁ। প্রশাসনকে আমাদের অনুরোধ যে প্রশাসন যেন এটা দৃষ্টি আকর্ষণ করে চৈত্র নদীটা মাসে- কিভাবে পুনরুদ্ধার করা যায়। চৈত্র মাসে এই নদী সবাই পুনরুদ্ধার বলতো, করলে হ্যাঁ। এই পুরো সমগ্র অঞ্চলে চাষবাস করার জলের সুবিধা হবে, চাষিরা উপকৃত হবে, এবং চাষিরা উপকৃত হলে সঙ্গে সঙ্গে আমরাও উপকৃত হব। ধন্যবাদ নাজমুল সাহেবকে, তার শৈশবকালের কিছু কথা তুললেন। ধন্যবাদ এই দাদাকে, উনিও খুব সুন্দর কথা বললেন। চৈত্র মাসে আমাদের খেলা আমরা জানতাম, আর বাবা কাকা দাদুরা এরকম বলে আসতো যে চৈত্র মাসে অন্তর্শিলা হয় বলি কিন্তু নদীটা শুকেতো। তাছাড়া কিন্তু আমাদের 12 মিশা বলি, খুব সুন্দর 12 মাস কিন্তু এরকম। দাদার বিশ্লেষণ খুবই ভালো লেগেছে। তো আমি দর্শকদের মধ্যে বা ভিউয়ারদের মধ্যে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা নদী হচ্ছে একটা প্রকৃতির জন্য আলাদা ভারসাম্য, এবং আমাদের এই পৃথিবীর ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল ব্যালেন্স, এটাকে যদি আমরা ঠিকঠাক করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রথমেই হচ্ছে নদী সংস্কার করতে হবে। নদী থেকে অবৈধভাবে এইভাবে বালি তোলার ফলে যে প্রকৃতি, যেই নদীর যে দুরবস্থা হয়েছে, এটা কিন্তু তখন হয়তো মানুষ বুঝতে পারেনি। এখন আমি প্রশাসনের কাছে অনুরোধ যে এই নদীগুলোকে আবার পুনরুদ্ধার করা হোক, নদীগুলোকে আবার সুন্দর করে 100 দিনের কাজে যেগুলো হয় সেগুলো যাতে খনন কার্য করা হয়, সেই খনন কার্য করা হয়। আর এই যে ব্রিজের আমরা দেখতে পাচ্ছি যে এটা মানুষের উপকারে করার জন্য হয়েছে, কিন্তু দেখুন এখান থেকে এই জায়গাটা আবার তাদেরকে কষ্ট করে যেতে হবে। আমিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজটা যাতে ওই পার পর্যন্ত যাতে বাড়ানো হয়, আর এই দিকের ব্রিজটা যাতে ওই পার পর্যন্ত বাড়ানো হয়, তাহলে মানুষের উপকার হবে। আমি ক্যামেরাম্যান সাদ্দাম হোসেন এবং আমার সঙ্গে আমার পার্টনার নাজমুল হক সাহেব এবং এখানে একজন গ্রামবাসী যার সঙ্গে আমরা আলোচনা করলাম, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং এই নদী সংস্কারের কথা আমি প্রশাসনের কাছে করজোরে অনুরোধ করে আমি এই ভিডিও শেষ করলাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।